12 কেজির এলপিজির দাম বাড়ল 70 টাকা। জানাবো জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা, অপারেশন শরতের তুফান, বিচারের মুখে হাসিনা হারুন সহ 10 জন। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন, শেখ হাসিনাকে পরোয়ার। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট যা করেছে আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি, বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 কেজির এলপিজির দাম বাড়ল 70 টাকা। 12 কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে 1598 টাকা, যা আগে ছিল 1528 টাকা। রোববার বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে। জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা, অপারেশন শরতের তুফান, বিচারের মুখে শেখ হাসিনা হারুন সহ 10 জন। গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এই আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ, শহীদুল ইসলাম সর্দার, আব্দুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদ ও মার্জিনা রায়হান। শুনানিতে এ মামলায় নানা অভিযোগের বিবরণ দিয়ে তামিম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশ জুড়ে একই পদ্ধতিতে অপরাধ সংঘটিত হতো। ভিন্ন দলমত বা ইসলামী মতাদর্শকে নির্মূলে গুম খুনের মতো বিচার বহির্ভূত হত্যার মতো এক ভীতিকর সংস্কৃতি গড়ে তোলে তারা। সে সময়ে এমপি মন্ত্রীদের নিয়ে কোনো কিছু লেখা অসাধ্য ছিল। কারো বিরুদ্ধে কোনো কথা বললেই বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় গুম করে রাখা হতো। গুমের শিকার পরিবারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বহু পরিবারের সদস্যরা বাধ্য হয়ে বলতে হতো যে আমার ছেলেকে জেলে দিন, তবু ক্রস ফায়ারে দেবেন না। এরপরও বহু মানুষকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে মরদেহ নদীনালা কিংবা সড়কের পাশে ফেলে রাখা হতো। এছাড়া আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা শুধু জঙ্গি জঙ্গি বলে বক্তব্য দিতেন। তারা বিশ্বকে জানান দিতে চাইতেন যে এদেশে জঙ্গি ভরা, অথচ বিচার বহির্ভূত এইসব হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলে বিভিন্ন সময়ে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ সহ বিদেশি অনেক সংস্থা। পাতারটেকের সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে তামিম বলেন, এই ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে 7 জনকে তুলে নিয়ে বগুড়ায় পুলিশের একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় সোলাইমান সরকারের বাড়িতে তাদের নেওয়া হয়। এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের নেতৃত্বে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকেই গুলি করে হত্যা করেন সোয়াত সদস্যরা। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন শরতের তুফান। প্রসিকিউশন আরও জানায়, হত্যাযজ্ঞ শেষেই ক্ষান্ত হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7 জনের মরদেহ নিতে এলে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এই ভয়ে কেউই সাহস করেননি। এর মধ্যে 4 জনের পরিচয় এখনও অজানা। বাকি 3 জন হলেন মোহাম্মদ ইব্রাহিম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। এর মধ্যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন ইব্রাহিমের বাবা। মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত বলপূর্বক গুম করে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল বলে অভিযোগ করেন প্রসিকিউটর তামিম। এ সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। এদিকে ডিসচার্জ চেয়ে শুনানির জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। এর মধ্যে আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, তারা প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেরিতে পেয়েছেন, এজন্য প্রস্তুতি নিতে সময় প্রার্থনা করেন। তবে প্রসিকিউশন থেকে কোনো আপত্তি না জানানোয়
আগামী 10 আগস্ট আসামি পক্ষে শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চলতি বছরের 3 ফেব্রুয়ারি এই 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনের স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। রোববার সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 27তম বিসিএস ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে প্রেক্ষাপটে 27তম পুলিশ ব্যাচকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ে প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদের নিয়োজিত করবে। দীর্ঘ সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে আপনাদের লব্ধ জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশকে সমৃদ্ধ করবে। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরে গণমানুষের যে প্রত্যাশায় বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা পূরণ করবেন। দুর্নীতিমুক্ত থাকবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সবসময় আপনারা এমন আচরণ করবেন যাতে দেশের মানুষ মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনবান্ধব হয়েছে এবং জনগণের বন্ধু হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ডক্টর মোহাম্মদ নুরুল হুদা ভুইয়া। তিনি দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড, এই 2 ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নোমান মোহাম্মদ খায়রুল ইসলাম এবং বেস্ট শুটার হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ABM মামুন। উল্লেখ্য, প্রশিক্ষণ পাওয়া 27তম বিসিএস এর এই ব্যাচ হলো তারা যারা 17 বছর আগে মৌখিক পরীক্ষা বাতিলের কারণে নিয়োগ বঞ্চিত হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়। আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন, শেখ হাসিনাকে পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উনি দেশে আসতে চাচ্ছেন, তো জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কিভাবে আসবেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভুলেনি উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কিভাবে বলেন এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা এমপি মন্ত্রী হতে পারতেন না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70 ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের কারণে বিকাল 4:30 থেকে 2 ঘন্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফ্যাসিস্ট যা করেছে আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি, বললেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, 17 বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। তিনি বলেছেন, আমরা তো নতুন কিছুই দেখছি না, আগের ফ্যাসিস্ট যা করে গেছে এখন হুবহু ফটোকপি আপনারা করছেন।
বিরোধী দলের ওপর দমন পীড়ন আপনারাও আগের মতোই করছেন। রোববার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, ৭০% মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ৭০-এর নির্বাচন অগ্রাহ্য করার জন্যই তো ৭১ সংঘটিত হয়েছিল। তিনি বলেন, ৯৬ নির্বাচন নিয়ে মাঝে মধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়, অথচ ৯১-এর নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় দলীয় লোক বসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।